ভোরের আলো ফুটছে। এখনো অন্ধকার পুরোপুরি কাটেনি। জানালার স্বচ্ছ কাঁচ ভেদ করে মৃদু আলোয় ঘরে প্রবেশ করছে। শুভ্র রঙের পর্দাগুলো মৃদুভাবে উড়ছে। ইশারা পিটপিট করে চোখ মেলল। শরীর ভার ভার লাগছে। মনে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে আছে। ইশারা চারদিকে চোখ বুলাল। ওর মনে পড়ল আগের ঘটনা। হঠাৎ করেই একটা গাড়ি সামনে এসে পড়ে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওর মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। কিছু বুঝার আগেই চোখ বন্ধ হয়ে যায়। ইশারা ভালোভাবে চারদিকে তাকায়। পুরো রুম জুড়ে শুনশান নীরবতা। রুমের সাজসজ্জা বলছে এটা হসপিটাল। ইশারা দীর্ঘশ্বাস ছাড়ল। তাহলে এখনো বেঁচে আছে। মাথায় যন্ত্রণা হচ্ছে। হাত তুলে মাথায় হাত দিতে গিয়ে খেয়াল করল হাতে ক্যানোলা। অন্য হাতে মাথায় হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল। অস্ফুট স্বরে বলল, আহ, কি ব্যথা। অহনা ওর বেডের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল। ওর কণ্ঠস্বর শুনে হন্তদন্ত হয়ে উঠে পড়ল। ইস্যু। ইশারা অহনার দিকে তাকাল। অহন, আমাকে এখানে কে এনেছে? উফফ, কি যন্ত্রণা হচ্ছে। ফারান স্যার এনেছে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলি। দাঁড়া, স্যারকে আগে খবর দেই। সারারাত বসে আসেন এখানে। এখানে মানে? এখানে মানে বাইরে বসে আছে। তার আগে ডাক্তারকে খবর দিতে হবে। তুই রেস্ট নে, আমি আসছি। অহনা দৌড়ে চলে গেল ডাক্তারকে খবর দিতে। ডাক্তার এসে ইশারাকে চেক আপ করছে। অহনা ইশারার বেডের পাশেই দাঁড়িয়ে আছে। ইশারা মাথায়, হাতে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করছে। ফারান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ডাক্তার যাওয়ার পর অহনা ইশারাকে জিজ্ঞেস করল, এসব কি করে হলো ইস্যু? ইশারা নির্লিপ্ততাভাবে উত্তর দিল, জানি না। এই যাত্রায় মরে গেলে ভালো হতো। দুনিয়ার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়ে যেতাম। ইশারার কথা শুনে অহনা পেছনে ঘুরে ফারানের দিকে তাকাল। ফারানের কাছে সবটা শুনেছে অহনা। ফারান ইশারা করতেই অহনা রুম থেকে বেরিয়ে আসে। ইশারা তখনও ফারানকে দেখেনি। ওর দৃষ্টি সিলিংয়ের দিকে। ফারান ধীরে ধীরে ইশারার পাশে গিয়ে বসে। ইশারা ফারানকে দেখে শোয়া থেকে আধশোয়া হয়ে বসে। ফারানের দিকে তাকাতে পারছে না। ওর চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। লাল চোখগুলো নির্ঘুম রাতের সাক্ষী। মুখটা শুকিয়ে গেছে। চুলগুলো এলোমেলো। সব মিলিয়ে বিধ্বস্ত লাগছে। ইশারা চোখ নামিয়ে নিল। ফারানের দৃষ্টি ইশারার মুখের দিকে স্থির। ইশারা আরেকবার ফারানের দিকে তাকাল। ফারান তখনও চুপ। ওর চোখে গোপন ব্যথা। ফারান শুকনো গলায় বলল, কেন এমন করলে? আমার উপর তোমার একটুকুও বিশ্বাস ছিল না? তুমি ছুটে বেরিয়ে কেন গেলে? তোমার যদি আজ কিছু হয়ে যেত? ফারানের গলা ভারী হয়ে আসছে। আর কথা বলতে পারছে না। ইশারা ঠোঁট কামড়ে ধরে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, আমি আর পারছি না। এত অপমান সহ্য করার ক্ষমতা আমার নেই। অসম্মানের জীবন আমি চাই না। আপনি যা বলবেন আমি তাই করব। ওকে শুধু আমার লাইফ থেকে সরিয়ে দিন। আমি সম্মানের জীবন চাই। বাঁচতে চাই ভালোভাবে। ফারান ইশারার আরেকটু কাছে এসে ওর হাত ধরে বলল, আমি মুক্ত করব তোমাকে। কথা দিচ্ছি। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। মা মরে যাওয়ার পর আর কারো জন্য এতটা ভয় পাইনি। কাউকে হারানোর আতঙ্কে রাত পার করিনি। তুমি তো নিস্তেজ দেহে এই বিছানায় শুয়েছিলে। সারাটা রাত আমার উপর দিয়ে কি গিয়েছে আমি জানি। কতটা অস্থিরতা, কতটা কষ্টে প্রতিটি সেকেন্ড কেটেছে আমি জানি।
দেখো আমাকে, আমার চেহারায় আমার কষ্টরা স্পষ্ট। ফারান না চাইতেও ঝরো ঝরো করে পানি পড়ছে। ইশারার চোখ এড়ানোর জন্য দ্রুত পানি মুছে নিলেও ইশারার চোখ এড়ায়নি। ইশারা ফারানের হাত শক্ত করে ধরল। ফারান ইশারার দিকে আলতোভাবে তাকাল। ওই দৃষ্টিতেও এক সমুদ্র ভালোবাসা উপস্থিত। ইশারা পারেনি ফারানের ভালোবাসা অগ্রাহ্য করতে, পারেনি যে মানুষটা ওর জন্য চোখের পানি ফেলছে তাকে দূরে ঠেলে দিতে। ফারানের হাত আরও শক্ত করে ধরল। চোখে চোখে হচ্ছে আলাপন। ফারানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। অহনা ইশারাকে খাইয়ে দিচ্ছে। 2 দিন হসপিটালে থাকতে হবে। ইস্যু, ফারান স্যার তোকে খুব ভালোবাসে, তাকে দূরে ঠেলে দিস না। জীবনটাকে আরেকটা সুযোগ দিয়ে দেখ। আর হ্যাঁ, তোর হয়ে আমি সোহেলের বিরুদ্ধে কেস ফাইল করেছি। নারী নির্যাতন, আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার জন্য ওর বিরুদ্ধে অভিযোগ করেছি। ইশারা ওর কথা শুনে অবাকের চূড়ায়। চোখ বড় বড় করে বলল, আমি তো আত্মহত্যা করিনি। আরে জানি, কিন্তু ওর হাত থেকে বাঁচতে হলে এইটুকু মিথ্যা তোকে বলতে হবে। তাহলে আমাদের কেস স্ট্রং হবে। তুই তাই বলবি। তাহলে তোর ডিভোর্স সহজ হবে। এই পয়েন্টগুলোর জন্য তোর ডিভোর্স অ্যাপ্লিকেশন ইজি হবে। সহজেই মুক্তি পেয়ে যাবি। ফারান স্যার তাই বলেছে। আর উনিও মানহানির দায় মামলা দিবে। অফিসে জোরপূর্বক ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা, কাজে বিঘ্ন ঘটানো, উনার নামে মিথ্যা এলিগেশন আনার জন্য মামলা দিয়েছে। শয়তানটা এইবার পার পাবে না। ইনশাআল্লাহ উচিত শিক্ষা পাবে। সেটা আজীবন মনে রাখবে। তুই সুস্থ হয়েই ডিভোর্স ফাইল করবি। ইশারা প্রশান্তির শ্বাস নিয়ে বলল, অবশ্যই। আমার উপর করা প্রতিটি অত্যাচার, অমানবিকতার হিসেব নেব। ফারানকে আমি আর কষ্ট দেব না। যে মানুষটা আমার সবটা জেনেও আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে তার কাছ থেকে হাত গুটিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। অহনা চোখ বড় বড় করে চেয়ে আছে। ইশারা ওর চাহনির কারণ বুঝতে না পেরে জিজ্ঞেস করল, এভাবে চেয়ে আছিস কেন? একদম ফারান। ফারান স্যার থেকে ফারান? ইশারা ওর কথা শুনে লজ্জা পেল। অহনা ওকে লজ্জা পেতে ফিক করে হেসে দিল। 1 মাস পর ইশারা লাল শাড়িতে নিজেকে আবৃত করেছে। দুহাত ভর্তি কাচের চুড়ি, ম্যাচিং করে কানে দুল, খোলা চুল, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। ইশারা মন খুলে সাজছে। আজ অনেকগুলো দিন পর নিজের সর্বস্ব দিয়ে নিজেকে সাজাচ্ছে। চুড়িগুলো রিনিঝিনি শব্দে সুর তুলছে। চুলগুলো অনেকটাই বড় হয়েছে, তাই খারাপ লাগছে না। আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কলিং বেল বেজে উঠল। ইশারা শেষবারের মতো নিজেকে দেখে নিল। না কোনো কমতি নেই। রূপ যেন উপচে পড়ছে লাল শাড়িতে। শাড়িটা ফারান নিজে পছন্দ করে এনেছে। ইশারা দৌড়ে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখল ফারান ফুল হাতে দাঁড়িয়ে আছে। ফারান ইশারাকে দেখে শকট হয়ে চেয়ে আছে। পলক পড়ছে, নিজেও নড়ছে না। এই যেন অন্য এক ইশারাকে দেখছে। কিছুক্ষণ নিজেকে সংযত করে বলল, তুমি ইশারা তো? ইশারা মুখ ভেঙচি কেটে বলল, না, ইশারার ছোট বোন। ফারান মজা করে বলল, তাহলে তো ভালোই হয়। বউ রূপবতী, শালি তার দ্বিগুণ। দুটোকেই বউ করে নিয়ে যাই। জীবনে আর কি চাই? ইশারা ফারানের হাত থেকে ফুলগুলো ছু মেরে নিয়ে বলল, তাই না? এত শখ তোমার? ফারান ইশারার চুলের দিকে তাকাল। চুলগুলো অনেকটাই বড় হয়েছে। কি সুন্দর সিল্কি চুল। ফারান ইশারার হাত থেকে ফুলের তোড়া থেকে 2টো ফুল নিয়ে কানের গাছে গুজে দিল। ইশারা ক্লিপ দিয়ে এঁটে দিল।
ফারান নিজের দুহাত বাড়িয়ে দিল ইশারার দিকে। ইশারা খুশি মনে নিজের হাত দুটো ফারানের হাতের অধিকারে দিল। ইশারার এই উৎফুল্ল খুশি মুখটা ওর সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এই হাসি ফারানকে পাগল করে দিচ্ছে। কি মুগ্ধতা ছড়ানো হাসি! কাউকে এ হাসি কেড়ে নেওয়ার অধিকার দিবে না। ফারানের গাড়ি একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়াল। ইশারা গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে চেয়ে আছে। মনে মনে গণনা করার চেষ্টা করছে কত তলা। 6 তলা পর্যন্ত গণনার পর ফারানের ডাক পড়ল। ইশারা আর গণনা করতে পারল না। ফারানের দিকে চেয়ে মুচকি হাসল। ফারানও স্নিগ্ধ হেসে বলল, চলো। ইশারা ফারানের সাথে যাচ্ছে ঠিক, কিন্তু ভেতরে ভেতরে প্রচুর নার্ভাস। পাশাপাশি ঘামছে প্রচুর। ফারান বুঝতে পারছে কি পারছে না সেটা জানা নেই, কিন্তু নরমাল থাকার চেষ্টা করছে। ফারান লিফটের দরজার কাছে গিয়ে বাটন প্রেস করার আগে বলল, আমাদের ফ্ল্যাট 7 তলায়। ওরা লিফটের ভেতরে ঢুকতেই ইশারা চুপচাপ হয়ে গেল। ফারান কিছুক্ষণ ওর মুখের দিকে চেয়ে থেকে বলল, নার্ভাস লাগছে? ইশারা চোখ তুলে তাকাল। আলতো হেসে বলল, না। তারপর থেমে বলল, আসলে লাগছে, প্রচুর নার্ভাস লাগছে। ফারান মুচকি হেসে ইশারার হাত মুষ্টিবদ্ধ করে বলল, এত নার্ভাস হচ্ছ কেন? ইন্টারভিউ দিতে যাচ্ছ না? সব ঠিক থাকবে, নিজেকে রিল্যাক্স রাখো। আমি আছি তো। ইশারা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেও ভেতরে ভেতরে নার্ভাস হচ্ছে। ফারান ফ্ল্যাটের বেল বাজালে ইশারার বুক টিপটিপ করছে। ফারানের পরিবারের সবাই ইশারাকে কিভাবে গ্রহণ করবে? ওর অতীত নিয়ে প্রশ্ন তুলবে না তো, কিংবা যদি আপত্তি জানায়? ইশারা ভেবে ভেবে ক্লান্ত। ভেতরে না জানি কোনো ঝড় আসতে যাচ্ছে। একজন মেয়ে এসে দরজা খুলল। তার বয়স 3435-এর কাছাকাছি হবে। মাঝারি গড়নের শরীর, ফারানের মতো ফর্সা গায়ের রং, অসম্ভব সুন্দর চেহারা। ফারানের সাথে চেহারাও অনেকটা মিল আছে। ইশারার বুঝতে বাকি নেই ইনি ফারানের বোন। ইশারা সালাম দিতেই তিনি হাসিমুখে ইশারাকে অভ্যর্থনা জানাল। এসো বোন, ভেতরে এসো। ফারান ইশারার দিকে চেয়ে ভেতরে যেতে বলল। ইশারা ভেতরে ঢুকে সাজানো গুছানো বিলাসবহুল ফ্ল্যাটটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। কি সুন্দর পরিপাটি! ইশারাকে প্রথমে ওর বাবার কাছে নিয়ে গেল। তিনি একটা বই পড়ছেন। বইয়ের ভেতরে এতটাই ঢুকে পড়েছে যে সামনের মানুষের দিকে খেয়াল নেই। ফারানের বোন উনার বাবাকে বলল, বাবা, দেখো কে এসেছে। ফারানের বাবা চোখ তুলে তাকাল। ইশারাকে দেখে জিজ্ঞেস করল, কে ও? ফারানের বোন বলল, গতকাল রাতেই তো বলেছি। যাই হোক, ওর নাম ইশারা। ফারান যাকে পছন্দ করেছে। তোমার হবু পুত্রবধূ। ইশারা সালাম করতেই তিনি ফ্যালফ্যাল কিছুক্ষণ মুখের দিকে চেয়ে থেকে মাথায় হাত বুলিয়ে বলল, সুখী হও মা। তোমাকে দেখে খুব ভালো লাগছে। এবার বুঝি ছেলেটার গতি হল। কবে থেকে বলছি বিয়ে কর, বিয়ে কর। ও নাকি পছন্দ মতো মেয়েই পায় না। অবশেষে তাহলে তোমাকে পেয়ে গেছে। ইশারা স্নিগ্ধ হেসে বলল, জি, দোয়া করবেন। আরে ফারিয়া, ওকে বসতে দে, খেতে দে। দাঁড়িয়ে থাকবে? কথা পড়ে হবে। ফারানের বোন ফারিয়া ইশারাকে নিয়ে গেল। ফারান পেছনে পেছনে যাচ্ছে তাই বলল, কি রে, তুই কি পেছনে পেছনে ঘুরবি? যা, ফ্রেশ হয়ে আয়। আমি ওকে গুম করে দেব না। বোনের উপর ভরসা রাখো। ফারান আর ইশারা দুজনই লজ্জা পেল। ফারান নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। ফারিয়া ইশারাকে কিচেনের দিকে নিয়ে গেল। বাবা তোমাকে চিনতে পারেনি, কিছু মনে করো না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার ভাইয়ের উপর আমার পূর্ণ আস্থা আছে। ওর পছন্দ কখনো খারাপ হতে পারে না।
আমরা যত দ্রুত সম্ভব তোমার পরিবারের সাথে কথা বলতে চাই। ইশারা উসখুস করছে। আচ্ছা আপু, আপনি কি আমার সম্পর্কে সবকিছু জানেন? ফারিয়া কাজ থামিয়ে ইশারার দিকে তাকাল। ইশারার চোখে মুখে উদ্বিগ্ন, উৎকণ্ঠা। ফারিয়া সোজা হয়ে দাঁড়াল। তারপর বলল, হ্যাঁ আমি সব জানি। ফারান সব বলেছে। ইশারা অবাক হচ্ছে এটা ভেবে সব জেনে নিজের অবিবাহিত ভাইয়ের জন্য ওকে চাইছে। চাইলেই আপত্তি করতে পারতেন। আপনি কিংবা বাবা আপত্তি করেননি? ফারিয়া আলতো হেসে বলল, কোনো মেয়েই চায় না ডিভোর্স শব্দটা গায়ে লাগাতে। তারাও চেষ্টা করে সম্পর্কগুলো মানিয়ে গুছিয়ে নিতে, কিছু মানুষ তাদের বাধ্য করে। ডিভোর্স হয়েছে বলে তার কি সুখে থাকার অধিকার নেই? সে কি ভালো থাকতে পারবে না? তুমি কি কোনো অন্যায় করেছ? করনি তো। তবে কেন শাস্তি পাবে? হ্যাঁ এটা ঠিক যে আমরা কখনো ভাবিনি এমনটা হবে। আমাদের না ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। তবে ও যখন তোমাকে পছন্দ করেছে আমরা আপত্তি কেন করব? তাছাড়া তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। ইশারার চোখে পানি চলে এসেছে। কত সহজভাবে সবটা মেনে নিয়েছে। ফারান বলেছে ওর পরিবারের কোনো সমস্যা নেই। তবুও ইশারা মনে মনে ইতস্তত করছিল, সংশয় হচ্ছিল। এখন সব ক্লিয়ার হয়ে গেছে। ফারান স্যুট কোট চেঞ্জ করে একটা টি শার্ট আর কালো জিন্স পরেছে। ইশারা আর ওর বড় বোন ফারিয়াকে রান্নাঘরে একসাথে কাজ করতে দেখছে। ওরা গল্প করছে আর মাঝে মধ্যেই হেসে উঠছে দুজন। ফারান সব সময় এমন একজন মানুষ চেয়েছে যে কিনা ওর পরিবারকে আপন করে নিবে, ওর বাবা, ওর বোনকে আপন করে নিবে। এই মানুষগুলো ছাড়া তো ওর আর কেউ নেই। এই মানুষগুলোর জন্যই ও আজ এখানে আসতে পেরেছে। ফারান যেন স্বস্তি পেল। এর চেয়ে সুন্দর দৃশ্য আর হয় না। ইশারা রান্নাঘর থেকে বের হয়ে 7 বছরের একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটা গুলুমুলু ফর্সা গায়ের রং। ইশারাকে দেখে এগিয়ে এসে বলল, তুমি কি আমার নতুন মামি? ইশারা ওর কথায় কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কারণ ও জানেই না ছেলেটা কে। তাই হাঁটু গেড়ে বসে বলল, কে তুমি বাবু? আমাকে চেনো না? আমি তন্ময়, ফারান মামার কাঠবিড়ালি। ইশারা সম্পর্কের মারপ্যাচ খুলে বুঝতে পারল ও ফারানের ভাগ্নে, ফারিয়ার ছেলে। ও আচ্ছা, তুমি ফারিয়া আপুর ছেলে? হ্যাঁ, আমার আম্মুর নাম ফারিয়া। ইশারা গাল টেনে বলল, কিউট তো। তা তোমার বাবা কই? তন্ময় নির্দ্বিধায় বলল, আমরা বাবার সাথে থাকি না। এ বাড়িতে থাকি। বাবা তার নিজের বাড়িতে। ইশারা অবাক হয়ে বলল, তোমরা বাবার সাথে থাকো না কেন? জানি না। আম্মু জানে। আমি যখন প্রথম স্কুলে ভর্তি হই তখন থেকেই আমি আর আম্মু এ বাড়িতে থাকি। ইশারা বিস্ময় নিয়ে চেয়ে আছে। কিছু জিজ্ঞেস করার থাকলেও পারছে না। এতটুকু বাচ্চা কিছুই বলতে পারবে না। তবুও জিজ্ঞেস করল, বাবার বাসায় যাও না? তন্ময়ের আগেই পেছনে থেকে ফারিয়া বলল, না, আমি কিংবা তন্ময় কেউই ও বাসায় যাই না। তারপর তন্ময়কে বলল, দেখে এসো নানা ভাই কি করে। তন্ময় চলে গেলে ফারিয়া ইশারাকে বলল, আসলে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তারপর থেকে আমি আর তন্ময় এ বাড়িতেই থাকি। তবে তুমি ভেবো না, আমি ইন্ডিপেন্ডেন্ট, ভালো জব করি। আমি তন্ময়কে নিয়ে খুব শীঘ্রই অন্য বাসায় উঠে যাব। ভাইয়ের সংসারে কখনো নাক গলাব না। এতদিন ফারানের বউ ছিল না তাই থেকেছি। ইশারা ছলছল চোখে হাত জোর করে বলল, আপু আমাকে ক্ষমা করবেন। আমি এসবের কিছুই জানতাম না। তাই কৌতূহলবশত তন্ময়কে অনেক প্রশ্ন করে ফেলেছি। এটা আপনার বাবা আর ভাইয়ের বাড়ি?
এখানে আমার চেয়ে আপনার অধিকার বেশি। আমি কখনো চাইব না আপনি এ বাসা থেকে চলে যান। অন্য জায়গায় গিয়ে একা থাকুন। আপনি প্লিজ এসব ভাবনা মাথায় আনবেন না। আমি পরিবার ভাঙতে না গড়তে চাই। প্লিজ আপু, আমার কথায় দুঃখ পেলে ক্ষমা করে দিবেন। ফারহান আমাকে আগেই সব বলে দিলে আমি কখনো এসব প্রশ্ন তুলতাম না। ফারিয়া ইশারাকে জড়িয়ে ধরে বলল, বোকা মেয়ে, এত কষ্ট পাচ্ছ কেন? আমি কিছু মনে করিনি। তোমার রাইট আছে সবকিছু জানার। আমি সত্যিই কিছু মনে করিনি। যাও, ফারহানকে ডেকে নিয়ে এসো, সবাই একসাথে লাঞ্চ করব। ওই যে ওটা ফারহানের রুম, যাও। আঙুল দিয়ে দেখিয়ে ফারিয়া ইশারাকে ফারহানের রুমে পাঠিয়ে খাবারের টেবিল সাজাচ্ছে। আজকে শুক্রবার হওয়ায় সবার অফ ডে, তাই সবাই বাসায়। ইশারা ফারহানের রুমের দরজায় নক করে। ফারহান ভেতরে আসতে বললে ইশারা ভেতরে ঢুকল। ফারহান বিছানার কাভার ঠিক করে ইশারাকে বসতে বলল। ইশারা ফারহানের রুমটা ভালো করে দেখে বলল, তুমি দেখছি খুব পরিপাটি। ফারহান মাথা চুলকে বলল, কিছুদিন ধরে চেষ্টা করছি। আমি জানি তুমি খুব গোছাল, তাই আমাদের রুমটা পরিপাটি রাখার চেষ্টা করছি শুধু তোমার জন্য। ইশারা পা ঝুলাতে ঝুলাতে মৃদু হাসল। তারপর হুট করে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তুমি আমাকে ফারিয়া আপুর ব্যাপারে কেন বলনি? আমি তন্ময়কে ওর বাবার ব্যাপারে জিজ্ঞেস করে ফেলেছি। নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ফারহানের মুখ শুকিয়ে গেল। ইশারা দুটো হাত নিজের হাতে নিয়ে বলল, আপুর সাথে ওর হাসব্যান্ডের বনিবনা হচ্ছিল না। আপুর জন্য চিন্তা করতে করতে বাবা স্ট্রোক করেন। স্ট্রোক করার পর তিনি প্রায় এটা সেটা ভুলে যান, যেমন তোমার আসার কথা ভুলে গেছেন। তারপর একদিন আপু এখানে চলে আসেন। এক পর্যায়ে মিউচুয়াল ডিভোর্স নেন উনারা। তারপর থেকে এখানেই থাকে। আর আমি চাই ওরা এখানেই থাকবে। আপু, আমার জন্য কি তুমি জানো? আমি আশা করি তুমি আমার বাবা, বোন, ভাগ্নেকে আপন করে নিবে। আমি ওদের যতটা ভালোবাসি তুমিও বাসবে। ইশারা ফারহানের হাতের দিকে চেয়ে বলল, আমি তোমাকে নিরাশ করব না। সে ভরসা আমার আছে। সবাই একসাথে লাঞ্চ করছে। ফারিয়া বাবার দিকে চেয়ে অনুমতি নিয়ে ইশারাকে জিজ্ঞেস করল, আমরা খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করতে চাই। তোমার পরিবার থেকে কেউ আসবে কথা বলতে, না তুমি নিজেই? আমাদের কোনো সমস্যা নেই। তোমার পরিবারের কারো থাকা বাধ্যতামূলক নয়। ইশারা বলল, আমার বড় খালা মনি বলেছেন আসবেন। আমি উনার সাথে কথা বলে জানাব। আচ্ছা। লাঞ্চ শেষে ইশারা আর ফারহান বারান্দায় দাঁড়িয়ে আছে। ফারহান ইশারার দুহাত ধরে নিজের কাঁধে রেখে বলল, প্রসেসিং চলছে। ডিভোর্সটা হয়ে গেলে তুমিও এই পরিবারের একজন হয়ে যাবে। সোহেলের উপর চার্জ আনা হয়েছে। কম করে 4-5 বছরের জেল হয়ে যাবে। তাই যেন হয়। এই সুখের মুহূর্তগুলো যেন না ফুরোয়, কারো নজর না পড়ে। তোমাকে, এই পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। ইশারা গোল্ডেন কালার লেহেঙ্গা পরিধান করে ফুলে ফুলে সাজানো ঘরের গোলাপের পাপড়ি ছিটানো বিছানায় বড় ঘোমটা দিয়ে বসে আছে। পুরো ঘরে ক্যান্ডেলের আলো ছাড়া অন্য কোনো আলো নেই। ফারহানের মনে হচ্ছে কোনো পরী নেমে এসেছে ওর ঘরে, যার আলোয় পুরো ঘর আলোকিত হচ্ছে। ফারহান ধীরে ধীরে ইশারার দিকে এগিয়ে যাচ্ছে। ফারহান যতই ইশারার দিকে এগিয়ে যাচ্ছে ওর হার্টবিট বেড়ে যাচ্ছে। ইশরার পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠছে। যতই চাইছে সেসব আর মনে করবে না, কিন্তু মনে পড়ে যায় বারবার। প্রথম বিয়ে, প্রথম বাসর ভুলবে কি করে? না চাইতেন চোখের কোনো চিকচিক করে উঠে পানিতে। মানসিক ও শারীরিক নির্যাতনের জন্য নারী নির্যাতন মামলা,
আত্মহত্যার দিকে ধাবিত করা এবং একজন সম্মানিত ব্যক্তিকে ব্যক্তিগত অ্যাটাক, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায় সোহেলের 5 বছরের জেল হয়েছে। পাশাপাশি স্ট্রং পয়েন্ট থাকায় ডিভোর্সটাও দ্রুত কার্যকর হয়। তার 2 সপ্তাহ খানেক পরেই আজ ওদের বিয়ে হয়ে গেল। ফারহান একদমই দেরি করতে চায়নি। তবুও বিভিন্ন কারণে 2 সপ্তাহ কেটে যায়। ফারহান বিছানার পাশে এসে ইশারার দিকে দুহাত বাড়িয়ে দিল। ইশারা ঘোমটার আড়ালে থাকায় ওকে দেখতে পাচ্ছে না, আর না বুঝতে পারছে ফারহান এখন কোনো অ্যাঙ্গেলে আছে। ফারহান তাই মুচকি হেসে বলল, ঘোমটার আড়ালে লুকিয়ে আছো কেন? ঘোমটাটা তো তুলো, একটু আমাকেও দেখো। ইশারা নিজের ভাবনা থেকে বেরিয়ে এল। মুচকি হেসে ধীরে ধীরে ঘোমটা তুলল। ঘোমটা তুলে দেখে ফারহান দুহাত বাড়িয়ে আছে। ইশারা কিছু বুঝতে না পেরে ফারহানের দিকে ফ্যালফ্যাল করে তাকায়। একটু কষ্ট করে নামো। ইশারা ভারী লেহেঙ্গার দুপাশ হাতে নিয়ে ধীরে ধীরে নেমে আসে। ফারহান কিছুটা দূরে গিয়ে বলল, দাঁড়াও, আগে তোমাকে ভালো করে দেখে নেই। বিয়ের সময় তো দেখতেই পারলাম না। ইশারা লজ্জা মিশ্রিত হেসে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারহান নিষ্পলক চোখে দেখছে ওকে। অনেকক্ষণ কেটে যাবার পরেও ফারহান কিছু বলছে না, তাই মাথা তুলে ফারহানের দিকে তাকাল। ফারহানের চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে বলল, তোমার কি দেখা শেষ হবে না? ফারহান দুষ্ট হেসে বলল, যেভাবে বউ সেজেছ তাতে যে কারো হুঁশ উড়ে যাবে। তোমাকে আমি আর সাজতেই দেব না, পরে দেখা যাবে হার্ট অ্যাটাক করে বসলাম। ইশারা লজ্জা পাচ্ছে। ফারহান ওর হাত দুটো নিজের দুহাতে নিয়ে ঠোঁট ছোঁয়াল। ইশারার সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। ফারহান হাত ছেড়ে ইশারার দিকে তাকাল। ফারহান ইশারার দুগালে হাত রাখতেই আবেশে চোখ বন্ধ করে দেখে নিল। ফারহান ইশারার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। ইশারা বন্ধ চোখ খুলতেই ফারহান স্নিগ্ধ হেসে বলল, আজ আমি শুনতে চাই তোমার কথা, তোমার হৃদয়ের কথা, তোমার ভালো লাগা, ভালোবাসা, তোমার স্বপ্নের কথা সব জানতে চাই। তোমাকে নতুন করে জানতে চাই, বুঝতে চাই। এতদিন এমপ্লয়ি হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে জেনেছি, আজ প্রিয়তমা স্ত্রীকে জানতে চাই। আজ তুমি বলবে আর আমি শুনব। ইশারার চোখ ছলছল করছে। এমনই একটা বাসর চেয়েছিল, সে ওকে শুনবে, জানতে চাইবে, বুঝতে চাইবে। ইশারার চোখে পানি টের পেয়ে ফারহান ফিসফিস করে বলল, উহু, ওই চোখে পানি নয়, আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখতে চাই। তোমার ওই চোখের তারায় সবসময় খুশির ঝিলিক দেখতে চাই। কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তোমার এই চোখে পানি আনে, তবে তার মোকাবিলা আমার সঙ্গে হবে। ইশারার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। ফারহানের মতো একজন স্বামী পেয়েছে। ফারহান দুহাত প্রসারিত করে ইশারাকে জড়িয়ে ধরল। ইশারা ফারহানের বুকে নিজের মাথা রাখে। দুহাতে ফারহানকে জড়িয়ে ধরে। পৃথিবীর সব সুখ যেন ইশারা পেয়ে গেছে। হঠাৎ করে ইশারার মোবাইলটা বেজে উঠল। ফারহান আর ইশারা দুজনেই চমকে উঠে। ফারহান ইশারাকে ছেড়ে দিয়ে বলল, এখন আবার কে কল করল? ইশারাও ভেবে পাচ্ছে না কে কল করল। মনে হয় অহনা, ও হয়তো মজা করছে। কিন্তু কল কেটে যাওয়ার পর আবারও বেজে উঠল। ফারহান সেটা দেখে বলল, অন্য কেউ হবে হয়তো। তুমি রিসিভ করে নেও, আমি ফ্রেশ হয়ে আসি। ইশারা কল রিসিভ করে কথা বলে নিল। ফারহান ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ইশারা চুপচাপ বসে আছে। ওর চোখ মুখ কেমন অন্যরকম লাগছে। থুম মেরে আছে, গভীরভাবে কিছু ভাবছে। ফারহান ওর কাঁধে হাত রেখে বলল, ইশারা কি হয়েছে? কে কল করেছে? ইশারা কেমন চমকে উঠে। তারপর আমতা আমতা করে বলল, কেউ না, এমনি, আমি ফ্রেশ হয়ে আসি। ইশারা ব্যস্ততা দেখিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালে ফারহান ওর হাত ধরে ফেলে।
ইশারা কাচুমাচু করে ফারানের দিকে তাকালো। কে ফোন করেছে? কি এমন বলল যে তোমার চেহারার রং পাল্টে গেল? ইশারা বলতে চাইছে না, কিন্তু ফারানের জোরাজুরিতে বলল, সোহেল জামিনে আজ ছাড়া পেয়েছে। ফারান অন্তত আজকের দিনে এমন একটা নিউজ আশা করেনি। ফারান বলল, তাতে আমাদের কি? যাও ফ্রেশ হয়ে এসো। ইশারা ফ্রেশ হতে চলে গেল। ফারান যতই বলুক ও নিজেও টেনশন। ইশারা বের হয়েই ফারানের মুখ দেখে বুঝতে পারে ও কিছু ভাবছে। ইশারা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর কাছে আসে। ইশারা ফারানের বুকে মাথা রেখে শুয়ে আছে। ও বারবার কেঁপে কেঁপে উঠছে। ফারান বুঝতে পারছে ও কাঁদছে, কিন্তু কিছু বলছে না। ইশারার ভয় লাগছে। সোহেল অনেকগুলো টাকা খরচ করে জেল থেকে বের হয়েছে, ওর চাকরিটাও চলে গেছে। ও যে এত সহজে ইশারাকে ছাড়বে না তা জানে। ওর জন্য ফারান আর ফারানের পরিবারকে দুর্ভোগ পোহাতে হবে। ওর জন্য ফারানও ঝামেলায় পড়বে। ফারান ওর জন্য এত কিছু করল আর ওকে সুখের মুখ দেখাতে পারবে না। ইশারা এসব ভেবেই কাঁদছে। ফারানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ওর বুকে মাথা গুজল। ইশারা শান্ত হও। তুমি কান্নাকাটি থামিয়ে নিশ্চিন্ত মনে ঘুমাও। আমি আছি তো। আমি থাকতে তোমার কিসের ভয়? কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। ফারান ইশারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে বলছে। আজকের দিনে ইশারার চোখ থেকে পানি ঝরল। এত অস্থিরতার মধ্যে দিয়ে সময় পার করছে। সোহেল, তোকে এর মূল্য দিতে হবে। তুই যদি আর কখনো ওর ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমার অন্য রূপ দেখবি। ভয়ানক খেসারত দিতে হবে। ইশারা ঠিক করেছে ও আর জব করবে না, সংসার সামলাবে। সবাই অনেক করে বলেছে, কিন্তু ওর একই কথা, সংসারে মন দিবে, নিজের হাতে সব গোছাবে। আসল ব্যাপার হচ্ছে ও সোহেলের নাগালের বাইরে থাকতে চায়। ও চায় না ওর জন্য কোনো সিন ক্রিয়েট হোক। ও চায় যারা ওর জন্য এত কিছু করল তাদের জন্য কিছু করতে। ফারান আর ওর পরিবারকে খুশি রাখতে। ফারানের আজ দুপুরে গুরুত্বপূর্ণ মিটিং আছে। বাসায় বসে বসে যার প্রিপারেশন নিচ্ছে। মাথাটা ভার হয়ে গেছে, তাই উঠে এল ইশারার কাছে এক কাপ কফি চাইবে। ইশারা কোমরে শাড়ির আঁচল গুজে সবজি কাটছে। ফারানের মাথায় দুষ্ট বুদ্ধি এল। ফারান পা টিপে টিপে ইশারার পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর পেছনে থেকে আচমকা জড়িয়ে ধরে। ইশারা ভয় পেয়ে চিৎকার করে উঠে। তারপর ফারানকে দেখে রাগী গলায় বলল, এগুলো কেমন মজা? ভয় পেয়ে গিয়েছিলাম। ফারান মিটমিট করে হাসছে। ইশারাকে দুহাতে নিজের সাথে জড়িয়ে নিল। ইশারা ছটফট করতে করতে বলল, কি হচ্ছে এসব? আরে কেউ দেখবে। এটা তোমার বেডরুম নয়। তাতে কি? বউ তো আমার। বেডরুম আর কিচেনে কি আসে যায়? ফারান, ছাড়। পরে তোমার জন্য আমাকে লজ্জায় পড়তে হবে। আরে বাসায় কেউ নেই। আপু কলেজে, তন্ময় স্কুলে, বাবা ঘরে ঘুমাচ্ছে। এখানে শুধু তুমি আর আমি। ফারান ইশারার কাঁধে ঠোঁট ছোঁয়াল। ইশারা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার না মিটিং আছে? তুমি না তার প্রেজেন্টেশন তৈরি করছিলে? হ্যাঁ, মাথা ধরে আছে। কফি হবে? সেটাই বলতে এসেছি। ইশারা চিন্তিত হয়ে বলল, আগে বলবা না? তুমি গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। ফারান চলে যেতেই ইশারা ওর জন্য কফি বানাতে শুরু করে। ফারান কফি শেষ করতেই ইশারা ওর মাথা টিপে দিচ্ছে। তুমি বেশি প্রেশার নিচ্ছ। এত প্রেশার নিও না। ইশস, আমার বউটা কত কেয়ারিং। সামান্য মাথা ব্যথা হচ্ছে আর তিনি মাথা টিপতে শুরু করেছে। আরে ছাড়ো তো,
আমি ঠিক আছি। শুধু শুধু টেনশন করছো। ফারান জোর করে ইশারার হাত সরিয়ে নিল। ইশারা ফারানের চোখের দিকে চেয়ে বলল, তুমি আমার জান, তোমার কষ্টে আমি কষ্ট পাব না? আমি টেনশন করব না? ফারান মুচকি হাসল। ইশারা রান্নাবান্না শেষ করে ফারানকে অফিসের জন্য তৈরি করে দিচ্ছে। কলার ঠিক করে টাই বেঁধে দিল। ওর জন্য স্যুট আনতে গেল। ফারানের মোবাইল বাজছে। ফারান মোবাইল হাতে নিতেই হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে পেল। ও মেসেজ ওপেন করতেই হাত থেকে মোবাইল পড়ে গেল। ইশারা স্যুট হাতে নিয়ে ওর দিকে অবাক হয়ে চেয়ে আছে। কি এমন হলো যে মোবাইল পড়ে গেল? ইশারা মোবাইল তুলে হাতে নেয়। ফারানের দিকে একবার চেয়ে মোবাইলের স্ক্রিনে চোখ রাখে। ইশারা চিৎকার করে উঠে হাত থেকে মোবাইল ফেলে দেয়। কাঁদতে কাঁদতে ছুটে বের হয়ে যায় ঘর থেকে। ফারানের হুঁশ হয়। ও ইশারাকে ডাকতে ডাকতে ওর পেছনে যায়। ইশারা অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফারান বারবার দরজা ধাক্কাচ্ছে। ইশারা ভেতরে থেকে বলে, আমাকে একা থাকতে দেও। ফারান আর ওকে বিরক্ত করতে চায় না। অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভ করতে করতে ভাবছে, আমার এত চেষ্টা সব বিফলে গেল। আমি এত লড়াই করেও ওকে সেফ রাখতে পারছি না। কম তো চেষ্টা করলাম না, কিন্তু বারবার ওর অতীত এসে ধরা দেয়। আমি হেরে গেলাম। বড্ড ক্লান্ত আমি। জানালা দিয়ে বাইরে তাকালো। যে পুরুষ নিজের বউয়ের সাথে ইন্টিমেট হওয়ার ভিডিও অন্যকে দেখাতে পারে সে পুরুষ নয়। এখন না হয় ইশারা ওর স্ত্রী নয়, কোনো এক সময় তো ছিল। এর আগেও সোহেল বারবার কল করে আজেবাজে কথা বলেছে, সামনাসামনি অনেক কিছু করেছে। অনেক ঝামেলা করার চেষ্টা করেছে। ফারান সব হ্যান্ডেল করেছে একাই। ইশারাকে জানতে দেয়নি কিছুই। রাতে বাড়িতে ফিরে ইশারার দেখা নেই। নানান বাহানায় ওর কাছ থেকে, ওর ঘর থেকে দূরে থাকছে। মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। ইশারা বারান্দায় দাঁড়িয়ে আছে। ফারানের পায়ের শব্দ পেয়ে দ্রুত চোখ মুছল। ফারান ওকে ধরতে গেলে ইশারা সরে যায়। ফারান বিস্ময় নিয়ে চেয়ে আছে। ইশারা চোখ মুছে বলল, ছুবে না আমায়। এভাবে বাঁচতে পারবো না। একটা ডিসিশন নেওয়া জরুরি। ফারান জোর করে ইশারাকে জড়িয়ে ধরল। ইশারা, এসব বলো না। এখানে আমার দোষ কোথায়? আমাকে কিসের শাস্তি দিচ্ছ? তুমি না কথা দিয়েছিলে আমাকে কখনো কষ্ট দেবে না। আমি কি করব? সোহেল আমাদের ভালো থাকতে দেবে না। তোমার খারাপ লাগছে না? তোমার কষ্ট হচ্ছে না? না, কারণ আমি জানি আমার আগে তুমি অন্যের বউ ছিলে। আমি তো তোমার অতীত মেনেই তোমাকে ভালোবেসেছি, বিয়ে করেছি। আমি পুলিশ কমপ্লেইন করব। তুমি চিন্তা করো না। 7 দিন পর। শীতকালে সারাদিন ঝুম বৃষ্টি হচ্ছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। ফারান আর ইশারা কম্বলের ভেতরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। ফারান টিভিতে খেলা দেখছে। ইশারা মোবাইলে ব্যস্ত। হঠাৎ একটা পিকচার দেখে ভয়ে আঁতকে উঠল। ভয় পেয়ে ফারানকে খিঁচে ধরে। ফারান ওকে এভাবে দেখে হকচকিয়ে উঠে। ওর হাত থেকে মোবাইল নেয় ব্যাপারটা বুঝার জন্য। ওর এক রিলেটিভ একটা পিকচার পাঠিয়েছে। সোহেলের পিকচার। ওর বলতে ওর ডেড বডির। সারা শরীর রক্তাক্ত। চোখে মুখে ছুরির আঘাত। চেহারা নষ্ট হয়ে গেছে। কেউ দেখলে চিনতে পারবে না। এতটা বিকৃত ধারণ করেছে যে কেউ ভয় পেয়ে যাবে। চোখ উল্টে আছে, জিভ বের হয়ে আছে। হাত পা সারা শরীরে ক্ষত, সব ক্ষতই ছুরি কিংবা ধারালো কোনো অস্ত্র দিয়ে মনের খায়েশ মিটিয়ে করা হয়েছে। হাতের রগ কাটা হয়েছে বোঝা যাচ্ছে স্পষ্ট, কারণ সেখানে রক্ত জমাট বেঁধে আছে।
বুকের দিকটা ভয়ানকভাবে কেটেছে। মনে হচ্ছে হৃৎপিণ্ড বের করে নিয়েছে। পায়ের রগও কাটা। কতটা নির্মম মৃত্যু! ফারান চোখ সরিয়ে নিল। ইশারা কাঁপছে। ফারান নিজেও চিনতে পারত না যদি না সেখানে লিখা দেখত এটা সোহেল। ফারান ইশারাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মনে হচ্ছে ভয়ঙ্কর কারো সঙ্গে পাঙ্গা নিয়েছিল, তাই ওর এই হাল করেছে। জানি না কার ক্ষতি করতে গিয়েছিল। পাপ বাপকেও ছাড়ে না। ও ওর প্রাপ্য শাস্তি পেয়েছে। তুমি ভয় পেও না। ফারান বাইরের দিকে তাকালো। মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। তারপর মুচকি হেসে মনে মনে বলল, ইশারার ক্ষতির কথা না ভাবলেই পারতি, হয়তো জীবনটা অকালে হারাতে হতো না। হঠাৎই ঝুম বৃষ্টি থেমে গেল। তারপর শুরু হলো হালকা ঝিরিঝিরি বৃষ্টি। রাত বাড়ছে, বৃষ্টির সুগন্ধি ঘ্রাণ বাতাসে ভাসছে। সমাপ্ত।